সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই একটি ভিডিও দেখতে পাচ্ছি যে কিভাবে অসংখ্য নিউরনের মাধ্যমে তথ্য প্রবাহিত হয় বা অনুভূতি সঞ্চালিত হয়ে থাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই নিউরন এবং নিউরনের মাধ্যমে কিভাবে অনুভূতি বা তথ্য সঞ্চালন হয়ে থাকে সে বিষয়টি আমরা দেখব। আমরা আজকে 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের অধ্যায় 11, এটার আলোচ্য বিষয় হচ্ছে মানব শরীরের তন্ত্র। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিউরন এবং উদ্দীপনা সঞ্চালন। আমরা নিউরনকে স্নায়ুতন্ত্রের একক বলে থাকি। নিউরন হচ্ছে যে কলা বা টিস্যু দেহের সংবেদন বা উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহনের মাধ্যমে একটা উপযুক্ত প্রতিক্রিয়া বা প্রতিবেদন সৃষ্টি করে থাকে, সেটাকে আমরা স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা বলে থাকি। এই স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একককে আমরা বলে থাকি স্নায়ুকোষ বা নিউরন। অসংখ্য স্নায়ুকোষ বা নিউরন মিলে এই স্নায়ু টিস্যু গঠিত হয়ে থাকে বা স্নায়ুতন্ত্র গঠিত হয়ে থাকে। প্রতিটি নিউরনের মধ্যে আমরা প্রধান দুটি অংশ দেখি, একটি হচ্ছে কোষ দেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এখানে আমরা চিত্রের মধ্যে কোষ দেহটা দেখতে পাচ্ছি এবং বাকি যে অংশগুলা এগুলো বা এখানে যে অভিক্ষেপগুলো আছে এগুলাকে আমরা প্রলম্বিত অংশ বলে থাকি। কোষ দেহ যেটা আছে, যে এই যে এখানে আমরা যেটা কোষ দেহ অর্থাৎ বা মাঝখানের যে অংশটা আছে এটাকে আমরা কোষ দেহ বলে থাকি। এখানে প্লাজমা মেমব্রেন থাকে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস থাকে এবং এটার আকারটা হয়ে থাকে গোলাকার বা তারকার মতো বা ডিম্বাকার হয়ে থাকে এবং এটা কোষ দেহ নামে পরিচিত হয়ে থাকে। এখানে সাইটোপ্লাজমে বা মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক সহ অসংখ্য নিসল দানা থাকে এই কোষ দেহের ভিতরে। প্রলম্বিত অংশ বা এই কোষ দেহ থেকে যে অভিক্ষেপগুলা সৃষ্টি হয়ে থাকে সেগুলাকে আমরা প্রলম্বিত অংশ বলে থাকি। এগুলো অনেকটা কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখার মতো। এখানে আমরা দুইটা অংশ দেখে থাকি, একটা হচ্ছে ডেনড্রন আর একটা হচ্ছে এক্সন। ডেনড্রন যেগুলো আছে সেগুলো হচ্ছে যে চারদিকে যে শাখা প্রশাখার মতো থাকে ছোট ছোট, এগুলোকে আমরা ডেনড্রন বা ডেনড্রাইট বলে থাকি। যে শাখাগুলো আছে প্রলম্বিত অংশকে ডেনড্রাইট এবং ডেনড্রন থেকে যে শাখাগুলো সৃষ্টি হয় সেটাকে ডেনড্রাইট বলা হয়ে থাকে। একটি নিউরনে ডেনড্রনের সংখ্যা 0 থেকে শতাধিক হতে পারে, কয়েকশো ডেনড্রন থাকতে পারে এবং এক নিউরনের ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে থাকে। অর্থাৎ এই ডেনড্রাইটগুলাই দেখা যায় যে এক নিউরন থেকে তথ্য আরেক নিউরনে সরবরাহ করে থাকে বা ট্রান্সফার করে থাকে। একজন হচ্ছে যে সবচেয়ে লম্বা, অর্থাৎ এখানে আমরা যে লম্বা অংশটা দেখতে পাচ্ছি এটাকে আমরা একজন বলে থাকি। এটা চারিদিকে পাতলা যে আবরণ থাকে এটাকে বলা হয়েছে নিউরিলেমা। নিউরিলেমা এবং একজনের মাঝখানে অংশটিতে দেখা যায় যে কতগুলো স্নেহ পদার্থের স্তর থাকে, এগুলোকে মাইলিন বলা হয়ে থাকে। আমরা এই চিত্রের মধ্যে এটা দেখতে পাচ্ছি যে মাইলিন অংশ এটা স্নেহ পদার্থের একটা আবরণ। একজনের শেষ মাথায় যে একজন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং এই টার্মিনাল গুলো দিয়ে একটা নিউরন থেকে অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ু তাড়না প্রেরণ করা হয় বা ট্রান্সফার করা হয়ে থাকে। এখানে আমরা এই শেষ প্রান্ত বা একজনের প্রান্তটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখি যে একটা নিউরনের সাথে কিভাবে আরেকটা নিউরন যুক্ত হচ্ছে। যে এখানে বলা হয়েছে যে একটা একজনের টার্মিনালের সঙ্গে দ্বিতীয় একটা নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না, মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটাকে আমরা সিনাপস বলে থাকি, অর্থাৎ দুইটা নিউরনের যে জয়েন্ট বা সন্ধিস্থল এটাকে আমরা সিনাপস বলে থাকি। এগুলো দেখা যায় যে একজনের এই সিনাপসের মাধ্যমে মূলত তড়িৎ রাসায়নিক বা ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে ইলেকট্রোকেমিক্যাল বা ইলেকট্রন এবং রাসায়নিক পদার্থের স্থানান্তর ঘটে থাকে এবং তার মাধ্যমেই মূলত তথ্য বা তাড়না বা উদ্দীপনা প্রবাহিত হয়ে থাকে।
তো এইখানে বলা হয়েছে যে আমাদের মানুষের মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন নিউরন রয়েছে। প্রতিটা নিউরন অন্য 7 থেকে 10,000 নিউরনের সঙ্গে সিনাপস দ্বারা যুক্ত থাকে। কেউ যখন চিন্তা করে তখন এক নিউরন অন্য নিউরনের সঙ্গে সিনাপসের মাধ্যমে সংযোগ করে। কাজেই কেউ যদি একটি বই পড়ে বা কিংবা একটা সমস্যার সমাধান করে, সে তার সুনির্দিষ্ট সিনাপস সংযোগ উজ্জীবিত করেই মস্তিষ্ককে আরো কার্যকর করে তোলে। এখানে আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কিভাবে একটা নিউরন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হচ্ছে। সবশেষে আমরা যে বিষয়টি আলোচনা করব যে উদ্দীপনা সঞ্চালন যে বিষয়টি আছে, আমরা তো অলরেডি বলেছি যে সিনাপসের মাধ্যমে এক নিউরন থেকে আরেক নিউরনের মধ্যে উদ্দীপনা চলে যায়, সেটা ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে উদ্দীপনা বা তাড়না, এটা দেখা যায় যে কোনো অঙ্গ থেকে অনুভূতি গ্রহণ করে সেটা মস্তিষ্ক পর্যন্ত চলে আসে। প্রতি সেকেন্ডের বেগ প্রায় বলা হয়েছে যে 100 মিটার, এবং তবে স্নায়ুর উপর নির্ভর করে আর কিছু তারতম্য হতে পারে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এটা স্লো, ধীর বা গতিশীল হতে পারে। পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত মস্তিষ্কে পৌঁছায় সেটাকে আমরা স্নায়ু তাড়না বা স্নায়ু উদ্দীপনা বলে থাকি। নিউরনের কার্যকারিতার কারণে উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলোতে পাঠানো হয়। এটা মাংসপেশিতে বসলে সেখানে পেশি সংকুচিত হয়ে সাড়া প্রদান করতে পারে, ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয়। এই তাড়না গ্রন্থিতে পৌঁছালে সেখানে রস পরিত হয় এবং অনুভূতিবাহী স্নায়ু যেটা উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে দেখা, শোনা বা ছোঁয়া বা যন্ত্রণা বোধের অনুভূতি উপলব্ধি করা। আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই তাহলে দেখা যায় যে যেমন একটা বল, এই বলটা ধরার জন্য মস্তিষ্ক থেকে এক ধরনের উদ্দীপনা এই হাতের মধ্যে আসতে হবে, এবং সেই কারণে দেখা যায় যে সে অনুযায়ী এই হাত কাজ করে, বা এখানে যে হাতের যে আঙ্গুলের যে পেশিগুলো আছে সেগুলা সংকুচিত হয়ে বলটা ধরতে সাহায্য করে। আবার এই যে বল ধরা হয়েছে, বলের একটা অনুভূতি আছে, সেই বলের অনুভূতিটাও আবার এই তথ্যটা আবার মস্তিষ্কে চলে যায় যে আমরা একটা বল ধরতে পেরেছি। সেই বিষয়টাই এখানে উদ্দীপনা সঞ্চালনের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে, অর্থাৎ মস্তিষ্ক থেকে এক ধরনের নির্দেশনা হাতে আসতে হবে, আবার হাত থেকে এক ধরনের উদ্দীপনা বা অনুভূতি সেটা মস্তিষ্কে যেতে হবে। এই বিষয়টাকে আমরা উদ্দীপনা সঞ্চালন বা ট্রান্সমিশন অফ ইম্পালস বলে থাকি। এখানে আমরা যদি দেখা যায় যে একটা টর্চ লাইট, এটা যদি চোখের আলোর মধ্যে ফেলা হয় তখন দেখা যায় যে চোখের মধ্যে যে অংশটা, এটাকে আমরা পিউপিল বলে থাকি, এই পিউপিলটা ছোট হয়ে যায়, কারণ বেশি আলো ভিতরে প্রবেশ করলে সেটা চোখের ক্ষতি করতে পারে। তো এইখানে দেখা যায় যে আমাদের এই বলা হয়েছে যে উদ্দীপনার আকস্মিকতায় উদ্দীপনাজনিত তাড়না যেটা আছে সেটা চোখের আলো এটা মস্তিষ্কে পৌঁছালে মস্তিষ্কের নির্দেশে দেখা যায় যে পিউপিল ছোট করে ফেলা হয়, এবং সেখানে যে পেশিগুলা থাকে, এই বৃত্তাকার পেশি বা গোলাকার পেশি, সেগুলো সংকুচিত হয়েই পিউপিলটা ছোট হয়ে আসে। এই হচ্ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা, এবং এর সাথে থাকার জন্য, বোঝার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার।